হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। মাশাআল্লাহ, মেয়ে অনেক সুন্দর, আমাদের পছন্দ হয়েছে ভাই সাহেব। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। তাহলে এখন আমরা বিয়ের কথাই এগোতে পারি। কিন্তু তার আগে ছেলে মেয়ে যদি একটু আলাদাভাবে কথা বলে নিত তাহলে মনে হয় ভালো হতো। তার কোনো প্রয়োজন হবে না বেয়ান সাহেব। আমাদের ছেলে তো আপনার মেয়েকে দেখেই আগেই তার মতামত জানিয়ে দিয়েছে। এখন বসামার যদি কোনো কথা থাকে তাহলে সাজিদের সাথে একা কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। রকিবউদ্দিন তার স্ত্রীর দিকে একবার কড়া চোখে তাকিয়ে হাসি মুখে বলল, না না, তার কোনো প্রয়োজন হবে না। আমাদের মতামতই বর্ষার মতামত। কি বলিস বর্ষা? বর্ষা তার বাবার কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। সাদমান চৌধুরী হাসি মুখে শুকরিয়া আদায় করে বলল, তাহলে আগামী মাসেই বিয়ের ডেটটা ফাইনাল করি, কি বলেন? আপনাদের কাছে যেটা ভালো মনে হয়। তাহলে আগামী মাসের 24 তারিখে শুভ কাজটা করা হোক। আমাদের পক্ষ থেকে এটাই নির্ধারিত সময়। এখন আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আমাদের কোনো সমস্যা নাই। 24 তারিখই বিয়ের তারিখ। সাইমার সাজিদের হাতে একটা আংটি বর্ষাকে পরিয়ে দিতে বলল। আংটি পরানো শেষে মিষ্টি মুখ করে সাইমা বলল, আসলে বিয়ের তারিখটা আমার বড় মেয়ের ঠিক করা। সাজিদের কাছ থেকে বর্ষার কথা শুনেই তো তারিখে ঠিক করে ফেলেছে। একমাত্র ভাই তো, তাই বিয়েটা অনেক ধুমধাম আয়োজন করা হচ্ছে। আপনার মেয়েকে সাথে করে আনলেই পারতেন, আমাদেরও খুব ভালো লাগতো। ওকে বলেছিলাম আসতে, কিন্তু হঠাৎ করে অফিসের জরুরি একটা কাজে আটকে পড়েছে। এত বড় একটা কোম্পানি একা নিজের মাথায় নিয়েছে, বোঝেননি তো কত ব্যস্ত থাকতে হয়। তা তো ঠিকই, অনেক লক্ষ্মী একটা মেয়ে আপনাদের। শুনেছি বর্ষা নাকি বড় একটা ভাই আছে, কি যেন নাম? ইমন? ও হ্যাঁ, ইমন। সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ওই একটু। রকিবউদ্দিন তার স্ত্রীর কথা কেড়ে নিয়ে বলল, কুলাঙ্গারটার কথা আর বলবেন না। ওর জন্য আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। 28 বছর ধরে আমার মাথার ওপর বসে খাচ্ছে, আজ পর্যন্ত একটা চাকরিও জোগাড় করতে পারলো না। কেন? আমি তো শুনেছি সে নাকি অনেক মেধাবী ছাত্র। ভুল শুনছেন আপনি। তার মধ্যে সামান্যতম জ্ঞানও নেই। সে একটা উচ্চ শ্রেণীর গর্ধপ। ও ঠিক আছে বেন সাহেব, আজ তাহলে আমরা আসি। আর বিয়ের বিষয়ে কোনো কথা থাকলে আপনি সাজিদের বাবাকে ফোন করবেন। এখন থেকে আপনাদের সাথে আমাদের আত্মীয়। তা তো অবশ্যই ভালো। থাকবেন আপনারা? বাসার গেট পর্যন্ত এগিয়ে আসলো রাবেয়া। বাইরে রাখা সাদা গাড়িতে করে চৌধুরী পরিবার তাদের বাসায় চলে গেল। রাবেয়া দরজা আটকে তার স্বামীর সামনে নিচু গলায় বলল, এভাবে মেহমানদের সামনে নিজের ছেলেকে ছোট না করলেই পারতেন। রকিবউদ্দিন সোফায় বসতে বসতে প্রত্যুত্তরে বলল, আমি কি কিছু ভুল বলছি? আজ পর্যন্ত আমাদের ছেলে কিছু করতে পেরেছে শুধু আমাদের মান সম্মান ইজ্জত নষ্ট করা ছাড়া? তবুও আপনার এভাবে বলা ঠিক হয়নি। ওনারা আমাদের আত্মীয় হতে চলেছে, কি ভাববে আমাদের বিষয়ে? দেখো রাবেয়া, আমাকে কিছু শেখাতে আসবে না। ওনারা আত্মীয় হবে বলে আমি কথাটা বলছি। আত্মীয়র কাছে কিছু লুকায়নি। তাই বলে নিজের ছেলেকে নিয়ে এভাবে বলতে আপনার মুখে আটকালো না? না, আটকালো না। সত্যি কথা আমার মুখে কখনো আটকায় না। আর তুমি যে তোমার গন্ডধর ছেলেকে নিয়ে এত প্রশ্ন করছো, সে এখন কোথায়? নিজের বোনের এনগেজমেন্টেও বাসায় থাকতে পারলো না। কি এত কাজ! ও তো ছাত্র পড়াতে গেছে। বাহ, ছাত্র পড়াতে গেছে? ছোট বোনের এনগেজমেন্ট দিনও সে ছাত্র পড়াতে গেছে? ওর জন্য আমার বাইরে মুখ দেখাতেও লজ্জা করে। এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করলাম, আর সে এখন টিউশনি করাচ্ছে। রাবেয়া তার স্বামীর কথার প্রত্যুত্তরে কিছু বলার আগেই বাসার কলিং বেল বেজে উঠল। রুম থেকে বর্ষা দৌড়ে এসে দরজাটা খুলে দিল। পকেট থেকে টিস্যু বের করে মুখের ঘাম মুছে নিল ইমন। সামনে তাকিয়ে দেখল কাঠালি রঙের একটা শাড়ি পরে বর্ষা দাঁড়িয়ে আছে। হালকা সাজগোজ করছে, ভ্রু যুগল কুচকে
মুখে প্রসারিত হাসি নিয়ে বলল। বাহ, তোকে তো একদম বউয়ের মতো লাগছে। বর্ষা কিছুটা লজ্জার ভঙ্গিতে বলল। ভিতরে এসো। পা বাড়িয়ে ভেতরে যেতেই বাবা সামনে থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। গলা উঁচিয়ে ভারী গলায় বলল। দাঁড়াও এখানে। মাথাটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে পড়ল ইমন। ধারালো কণ্ঠে প্রশ্ন ছুড়ল বাবা। কোথায় ছিলে এতক্ষণ? একটা নতুন টিউশনে নিয়েছি, তাই আসতে একটু দেরি হয়ে গেল। একটু দেরি? তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না? আজ তোর বোনের এনগেজমেন্ট, অথচ আজকেই দিনটাও তোকে বাইরে থাকতে হলো। খানিকটা অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে ইমন বলল। এঙ্গেজমেন্ট হয়েছে? আমি তো জানতাম আজ শুধু দেখতে আসবে। বর্ষাকে দেখে তাদের পছন্দ হয়ে গেছে, তাই আংটিটা পরিয়ে গেছে। ও আচ্ছা। গত সপ্তাহে যে চাকরি ইন্টারভিউ দিলি, তার কি খবর? আজকে জানানোর কথা ছিল, কিন্তু এখনো কিছু জানাইনি। কি করে জানাবে? তোর মতো গন্ডককে কে চাকরি দিবে? কত করে বললাম পড়াশোনাটা মনোযোগ দিয়ে কর, কিন্তু আমার কথা কোনোদিন কানে তুলছস? মাস্টার্সে উঠে বড়লোকের বাবার মেয়ের সাথে প্রেম, আবার তাকে পালিয়ে নিয়ে বিয়ে করলি। কি লাভ হয়েছে এসব করে? টিকিয়ে রাখতে পেরেছিস ভালোবাসা? বাবার কথায় মাথাটা নিচু করে ফেলল ইমন। এ প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। পাশ থেকে তার মা রাবেয়া এগিয়ে এসে বলল। আহ, ছেলেটাকে কি একটু শান্তি মতো থাকতে দিবেন না আপনি? কেন আবার সেই পুরনো কথা তুলছেন? তোমার জন্যই ছেলেটার আজ এই অবস্থা। তুমি ওকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছো। আপনি থামেন তো, অনেক হয়েছে। ইমন, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি। রুমে এসে দরজাটা আটকে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল ইমন। বিছানায় বসে পকেটে রাখা ৩,০০০ টাকা বের করে একবার গুনে নিল। আজ মাসের ২৭ তারিখ। একটা বিশেষ প্রয়োজনে মাসের আগেই সে টাকাটা নিয়েছে। মানিব্যাগের ভেতর রাখা বাকি ৯,০০০-এর সাথে মিলিয়ে মোট ১২,০০০ টাকা হলো। টাকাগুলো একত্রিত করে একটা খামে ভরতেই হঠাৎ দরজায় কেউ নক করল। খামটা পাশের টেবিলে রেখে দরজা খুলে দেখল বর্ষা। কিছু বলবি? বলার জন্যই তো আসলাম, বসি। বাবার কথায় তুমি তখন অনেক কষ্ট পেয়েছো, তাই না ভাইয়া? আরে না, কিসের কষ্ট? বাবা তো বলতেই পারে। কেন বলবে? এখানে তো তোমার কোনো দোষ নেই। তুমি তো চাকরির চেষ্টা কম করছো না। ওসব কথা বাদ দে তো, তুই বল তোর মজনু দেখতে কেমন? আমি এতটা দেখিনি, তবে ভালোই হবে হয়তো। তা তো হবেই, দেখতে হবে না বোনটা কার। আচ্ছা ভাইয়া, তোমার চোখটা একটু বন্ধ করো তো। চোখ বন্ধ করবো কেন? আহা, বন্ধ করো না, সারপ্রাইজ আছে। বর্ষার কথায় চোখটা বন্ধ করে ফেলল ইমন। বর্ষা তার হাতটা ধরে সামনে নিয়ে কাগজের মতো কিছু একটা দিল। বর্ষা চোখ খুলতে বললে হাতের দিকে তাকালো ইমন। অবাক দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে বলল। কি এটা? নিজে পড়ে দেখো। কিছুটা হকচকিত অবস্থায় কাগজটা পড়তে লাগলো। খানিকক্ষণ পর বিস্মিত হয়ে বলল। তোকে কে দিল এটা? বাসায় একটা লোক এসে দিয়ে গেছে। গত সপ্তাহে যে ইন্টারভিউ দিয়েছিলে, সেই চাকরিটা তোমার হয়ে গেছে। তুমি খুশি হওনি? চোখ দুটো ছলছল করছে ইমনের। এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল গালে। শক্ত করে জড়িয়ে ধরল তার বোনকে। বেশ কিছুক্ষণ পর বর্ষাকে ছেড়ে টেবিল থেকে খামটা নিয়ে বর্ষার হাতে দিল। কি আছে এর ভেতরে? তোর নতুন ফোন কেনার টাকা। বর্ষা খুশিতে আটখানা হয়ে বলল। সত্যি? বর্ষা তার ভাইয়ের গলা জড়িয়ে ধরল খুশিতে। টাকাটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। পরদিন, আজ রবিবার, ইমনের অফিসের প্রথম দিন। বেশ পরিপাটি হয়ে পৌঁছে গেল অফিসে। প্রথম দিনে ২০ মিনিট লেট হয়ে গেল। ভিতরে যেতেই অফিসের বসের রুমে ডাক পড়ল। মে আই কাম ইন স্যার? বসের কণ্ঠ শুনে খানিকটা ধাক্কা খেল ইমন, কারণ একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো তার কানে। তার মানে তার বস কোনো মেয়ে হবে। ইমন সামনে রাখা চেয়ারটায় বসে বলল। আমাকে ডেকেছেন ম্যাম? বস চেয়ারটায় ঘুরিয়ে তার দিকে তাকাতেই তীব্র বিস্ময়ে উঠে দাঁড়িয়ে পড়ল। চোখ দুটো যেন তার কপালে উঠে গেল। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো। নিরু? নিরু নামের মেয়েটাও ইমনকে দেখে হকচকিয়ে গেছে। নিজেকে সামলে খানিকটা রুষ্ট কণ্ঠে বলল। ডোন্ট ফরগেট, আই এম ইউর বস। নিজেকে সংযত করে চেয়ারে বসে পড়ল ইমন। ঝাঝালো কণ্ঠে নিরু বলে ওঠে। বসের সামনে বসতে হলে যে অনুমতি নিতে হয়, সামান্য ম্যানেজটুকু কি আপনার নেই?
নীরুর কথার জবাবে দৃষ্টি করুণ করে ইমন বলে। সরি ম্যাডাম। একই আওয়াজে নীরু বলে ওঠে। পরের বার যেন এই ধরনের ভুল না হয়। এখানে কাজ করতে হলে সবার আগে ডিসিপ্লিন মানতে হবে। মাথাটা নিচু করে ফেলে ইমন, আস্তে করে বলে, ওকে ম্যাডাম। নীরু মাথাটা এলিয়ে দেয় চেয়ারে, নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে। আপনাকে এখানে চাকরি দেওয়া হয়েছে যাতে আপনি ডেডিকেটেড, পাংচুয়ালিটি, রেসপন্সিবল, এই গুণগুলো দ্বারা এখানে ভালোভাবে কাজ করতে পারেন। কিন্তু আপনি অফিসের প্রথম দিনেই 20 মিনিট লেট করেছেন। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। মুখে বাঁকা হাসি নীরুর, মনে জটিলতা, চেহারায় যথাসম্ভব সহজ ভাব এনে বলে, প্রথম দিন বলে মাফ করে দিচ্ছি, এখন আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। ওয়েট, এই ফাইলগুলো নিয়ে যান। আজকের মধ্যে সবগুলো ফাইল কমপ্লিট করে জমা দেবেন। ফাইলগুলো নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে আসে ইমন। তার সমস্ত শরীর জুড়ে এক চিরচেনা শিহরণ বয়ে যাচ্ছে। পুরনো স্মৃতিগুলো বারংবার উকি দিচ্ছে মনে। মাথায় আসছে সেই 4 বছর আগের দিনটার কথা। 12ই জুন, বৃহস্পতিবার। না চাইতেও সেদিনটার কথা গেঁথে গেছে মনে, যেদিন নীরুর চোখে ছিল শুধু একরাশ বিরক্তি আর হতাশা। হাতের লাগেজটা ধপাস করে ইমনের সামনে ফ্লোরে রেখে সেদিন নীরু বলেছিল, আমি বিরক্ত। কেন? আই ওয়ান্ট ডিভোর্স। কথাটা এসে তীরের মতো বিঁধে ইমনের বুকে। পাহাড় সমান কৌতূহল আর হতবাক দৃষ্টি নিয়ে ইমন বলে, কি হয়েছে নীরু তোমার? শরীর ঠিক আছে তো? তেতে আসে নীরু, গলা উঁচিয়ে বলে, আমার শরীর ঠিক আছে। আমি যেটা বলেছি ভেবে চিনতে বলছি। তোমার সাথে থাকাটা আমার পক্ষে আর সম্ভব না। আমি মুক্তি চাই ইমন। কিন্তু আমার ভুলটা? তোমার কোনো ভুল নেই, সব ভুল আমার। তোমার মতো একটা ছোট লোককে বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল। বোকার মতো তোমার সাথে 6টা মাস একই ছাদের নিচে থেকে দ্বিতীয়বার ভুল করেছি আমি। আমি কি তোমায় জোর করেছিলাম বিয়ে করতে? আমার অবস্থা জেনেই তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে। আমি তর্কে যেতে চাচ্ছি না, আমার মতামতটা তোমায় জানিয়ে দিলাম। আর আমি এখন বাবার বাড়ি চলে যাচ্ছি। ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব, সই করে দিও। লাগেজ হাতে বেরিয়ে যায় নীরু। এটাই ছিল নীরুর সাথে শেষ দেখা। তার কিছুদিন পর ডিভোর্স পেপার পেয়ে যায় ইমন। বুকে পাথর বেঁধে সেই সই করেছিল কাগজে। চোখটা বারবার ভিজে উঠেছিল নোনা জলে। প্রিয়জনের সিদ্ধান্ত মেনে নিয়ে ছিন্ন করে দিয়েছিল সব সম্পর্ক। এই যে ভাই, অফিসে নতুন নাকি? ভারী গলার কথাটা শুনে ধ্যান ভাঙে ইমনের। চোখ দুটো সরু করে বাম পাশে তাকিয়ে দেখতে প্রায় মাঝ বয়সী একজন লোককে। লোকটা আবার জিজ্ঞেস করে বসে, নাম কি আপনার? ইমন। ও, নিরাশ গলায় বলে লোকটি। পরক্ষণেই আবার উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, আমার নাম সিরাজ আহমেদ, আপনার সিনিয়র কলিগ। আপনি চাইলে শুধু সিরাজ বলেই ডাকতে পারেন। আমি খুবই বন্ধুসুলভ। সিরাজের কথার প্রত্যুত্তরে মুচকি হাসে ইমন। ঘাড় ঘুরিয়ে আবারও কাজে মনোযোগ দেয়। বেশ কিছুক্ষণ পর কারো উপস্থিতিতে সামনে তাকায় ইমন। অফিসের পিয়ন জারিফ এসে বলে। ঘড়ির দিকে একবার তাকিয়ে ইমন বলে, হাতে 2-1টা কাজ আছে, আজকের মধ্যে ফাইলগুলো জমা দিতে হবে। পিয়নের কথার জবাবে কিছু না বলে কাজের দিকে নজর দেয় ইমন। ফাইলগুলো শেষ করে চলে গেল নীরুর রুমে। মে কাম ইন ম্যাডাম? ইয়েস। ফাইলগুলো বাড়িয়ে দেয় নীরুর সামনে। একটা ফাইল তুলে দেখতে লাগলো নীরু। একে একে সবগুলো ফাইল দেখে নিল। হঠাৎ ফাইলগুলো ছুঁড়ে মারলো ইমনের দিকে। রাগী গলায় বলে উঠল সে, কি করেছেন এসব? সবগুলো ফাইলে 4-5টা করে ভুল। কাজ করতে পারেন না বললেই পারতেন। শুধু শুধু সময় নষ্ট করলেন কেন? যত সব অকর্ম। কথাটা গায়ে লাগে ইমনের। ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে তার। কোনো মতে নিজেকে সামলে ফাইলগুলো হাতে তুলে নিল। রুম থেকে বেরিয়ে আসতে যাবে তখন নীরু বলে ওঠে, দুপুরে লাঞ্চ করেছেন? ইমন পেছন ফিরে বলে, করেছি। মিথ্যে কথা বলেন কেন? আপনি যে লাঞ্চ করা বাদ দিয়ে কাজ করেছেন সেটা আমি জানি। আপনার অফিস, জানা তো কথাই। চেয়ার থেকে উঠে ইমনের সামনে এসে দাঁড়ায় নীরু। হাতের ফাইলগুলো কেড়ে বলে, আমরা একসাথে লাঞ্চ করব। খানিকটা অবাক হয় ইমন। চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, ফাইলগুলো দিন, আমি ঠিক করে নিয়ে আসছি। সেটা পরেও করা যাবে, এখন আমরা লাঞ্চ করতে যাব, চলুন। নীরুর সাথে সাথে ক্যান্টিনে চলে আসে ইমন। তার চোখে মুখে বিস্ময় ভাব, কৌতূহল তীব্র মনে হচ্ছে। হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। কি খাবে? নীরুর কথায় বাস্তবে আসে। নিজের পছন্দের কিছু খাবার অর্ডার করে আবার নীরবতায় ডুবে যায়। মৌনতায় ভাবতে থাকে নীরুর কথা। না বলা অসংখ্য কথা ভেসে আসে মনে। হঠাৎই নীরু বলে ওঠে, কেমন আছো তুমি? চমকে ওঠে ইমন। হৃদসাগরে ঝড় তুলে দেয় কথাটা।
আবেগে চোখ দুটো চকচক করে ওঠে। অপ্রকাশিত অনুভূতিগুলো বেরিয়ে আসতে চাইছে। কণ্ঠে খানিকটা বিষণ্ণতা নিয়ে বলে, ভালো, খুব ভালো। চোখ মেলে ইমনের দিকে তাকায় নীরু। বোঝার চেষ্টা করে সে কতটা সত্যি বলেছে। কিছুটা হতাশা নিয়ে নীরু বলে, তুমি কি বিরক্ত হচ্ছ? আমার মনে হয় তুমি বলার মতো কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই। আমি আপনার সামান্য একজন কর্মচারী, আর আপনি আমার বস। তো আপনি বললে বেশি খুশি হব। এটা কিন্তু অফিস নয়, এখানে আমি তোমার বসও নই। অন্য কিছুও নন। চুপ হয়ে যায় নীরু। দুজনের মৌনতা ভাঙতে বেয়ারা খাবার নিয়ে আসলো। চুপচাপ খাবারটা খেয়ে উঠে আসে ইমন। বিলটা পরিশোধ করে একাই অফিসে চলে গেল। টেবিলের ফাইলগুলো ঠিক করতে করতে রাত হয়ে গেল। ফাইলগুলো জমা দিয়ে অফিস থেকে বেরিয়ে আসলো। হাত ঘড়িতে দেখলো রাত 8টা বাজে। একটা রিক্সা ঠিক করে বাসায় চলে আসলো। মনে মনে ঠিক করলো চাকরিটা ছেড়ে দিবে। বিছানায় শুতে সারাদিনের ক্লান্তি এসে ভর করলো চোখে। ঘুমে চোখ দুটো লেগে আসছে তার। রাবেয়া তার ছেলের মাথার সামনে এসে বসলো। চুলে বিলি কেটে দিয়ে বলল। চোখ মেলে তাকালো ইমন। মাথাটা মায়ের কোলে রেখে বলে, রাবেয়া অতি যত্নে ছেলের মাথায় হাত রেখে বলে। মায়ের হাতটা চুমু খেয়ে ইমন বলে, বর্ষার বিয়ে দিয়ে দাও, তাহলে তো নাতি নাতির মুখ দেখতে পারবে। আমার পক্ষে দ্বিতীয়বার বিয়ে করা সম্ভব না। রুম থেকে বেরিয়ে যায় রাবেয়া। চোখের ঘুমটা হঠাৎই উধাও হয়ে গেল ইমনের। বারবার শুধু পুরনো কথাগুলো মনে আসছে। মনে আসছে সেই দিনের কথা যেদিন নীরুর সাথে তার প্রথম দেখা হয়েছিল। নীরুর সাথে দেখা হওয়াটা ছিল একটা ঝড়ের মতো, অপ্রত্যাশিত একটা ঝড়, অথচ তোলপাড় করে দিয়েছিল তার সমস্ত জগৎটা। কত মুগ্ধতাই না ছিল সেই দর্শনে। আজ থেকে 4 বছর 8 মাস 12 দিন আগে, যেই দিনটা তার জীবনের শ্রেষ্ঠ একটা দিন। তৃতীয় বর্ষের ছাত্র ইমন কলেজে টুকটাক রাজনীতি আর মারামারিতে জড়িয়ে থাকে। বেস্ট ফ্রেন্ড বলতে সজীব, ইমরান আর অরিন। ক্যাম্পাসে গাছের নিচে এক হাতে চিকন একটা গাছের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। তার দুই পাশে সজীব, ইমরান আর অরিন দাঁড়িয়ে। 3টা ছেলে ভয়ে কানে ধরে উঠবস করছে তার সামনে। হাতের সানগ্লাসটা পরে যেই না সামনে তাকিয়েছে, অমনি গালের উপর করে 2টা থাপ্পড় এসে পড়ে। আচমকা এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যায় সবাই। কয়েক জোড়া চোখ অবাক দৃষ্টিতে তাকায় সামনে দাঁড়ানো মেয়েটার দিকে। তেতে এসে আঙুল লুচিয়ে মেয়েটা বলে ওঠে, কলেজে এসে মস্তানি করেন? 3টা নিরপরাধ ছেলেকে রোদের মধ্যে কান ধরিয়ে উঠবোস করাচ্ছেন। আপনার মতো ছেলেদেরকে ধরে হাত পা ভেঙে দেওয়া উচিত, যাতে করে আর কলেজে না আসতে পারেন। পাশ থেকে সজীব বলে ওঠে, আমার জানার কোনো প্রয়োজন নেই। আপনাদের দেখেই মনে হচ্ছে সবগুলো মাস্তান। আর আমার সামনে কোনো দিন মাস্তানি চলবে না। ছেলেগুলোর দিকে তাকিয়ে চলে যেতে বলে মেয়েটা। ভয়ে দৌড়ে পালিয়ে যায় ছেলেগুলো। মেয়েটাও হন হন করে সামনে থেকে চলে যায়। পাশ থেকে সজীব ইমনকে ধাক্কা দিয়ে বলে, এই মেয়েটা তোকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে চলে গেল, আর তুই কিছু বললি না? ইমন সজীবের কাঁধে হাত রেখে বলে, দোস্ত, মেয়েটার নাম কি? মেয়েটা চলে যাওয়ার পর তুই নাম জানতে চাইছিস? এতক্ষণ কই ছিলি তুই? সজীব, তুই চুপ কর তো। এই মেয়ের 14 গোষ্ঠীর ঠিকানা বের করে আনবো। মেয়েটা গুগু দেখেছে, গুগুর ফাঁদ দেখেনি। ওরেন ঠিক বলছে। এমনি এমনি তো এই মেয়েকে ছাড়া যাবে না। মেয়েটা তোর গায়ে হাত তুলেছে, এর শাস্তি পেতেই হবে। বন্ধুদেরকে থামিয়ে ইমন বলে, তোদের কিচ্ছু করতে হবে না, আমাকে থাপ্পড় মেরেছে তাই ব্যাপারটা আমি দেখাবো। কথাটা বলে চলে আসে ইমন। এর আবার কি হলো? ইমন মেয়েটার প্রেমে পড়ে যায়নি তো আবার? আমি অনেক সিনেমায় দেখেছি নায়িকার থাপ্পড় খেয়ে নায়ক প্রেমে পড়ে যায়। সজীব ফিসফিস করে বলে, তোর সিনেমার ডায়লগ দেওয়া বন্ধ কর তো। ইমনকে তোরা চিনিস না? এসব প্রেম ট্রেম ওর অ্যালার্জি আছে। তবুও বলা যায় না কখন কি হয়। শেষে দেখা গেল ইমন মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল, আর তোর কপাল পড়লো। কথাটা শুনে খানিক মন খারাপ করে অরিন। সজীব ইমরানের সাথে হাত মিলিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। অরিন রাগী দৃষ্টিতে তাকালে মাথায় ঠু মেরে দৌড়ে চলে যায় ক্লাসের দিকে। পেছন পেছন অরিনও ধাওয়া করে ওদের। ক্লাসে ইমনের পাশে এসে বসে সজীব আর ইমরান। পাশের বেঞ্চ থেকে অরিন চোখ ঘুরিয়ে আর চোখে তাকায় ইমনের দিকে। মাথার সামনের অংশে ব্রাউন কালার চুল আর মুখে খোঁচা খোঁচা দাড়ি দেখে বুক ঢিপ ঢিপ করে ওঠে অরিনের। মুখে অদ্ভুত হাসি খেলে যায়। ঢেউ খেলানো ভ্রু যুগল কুচকে অবাক নয়নে তাকায় ইমনের দিকে। হঠাৎ সামনে থেকে স্যার বলে ওঠে। নীললতা নামের মেয়েটার দিকে তাকিয়ে চমকে ওঠে ইমন। বেঞ্চি থেকে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকায় সেদিকে। টিচার ইমনকে লক্ষ্য করে বলে,
টিচারের কথায় হুঁশ ফেরে ইমনের। ইমরান হাত ধরে টেনে বসিয়ে দেয় তাকে। পাশ থেকে সচিব বিড়বিড় করে বলে, মেয়েটার নাম তাহলে নিরুলতা। একে তো এবার শিক্ষা দিতেই হবে। ইমনকে ধাক্কা দিয়ে ইমরান বলে, তুই হঠাৎ চুপ হয়ে গেলি। তুই কি মেয়েটাকে দেখে ক্রাশ খেয়েছিস নাকি? এইসব ক্রাশ বাঁশের মধ্যে আমি একদমই নেই। আমি তো শুধু এটা ভেবে অবাক হচ্ছি যে মেয়েটা প্রথম দিন কলেজে এসে একটা অচেনা ছেলেকে থাপ্পড় মারলো। মেয়েটার সাহস আছে প্রচুর। সাহস কতটুকু সেটা পরে দেখা যাবে, আগে ক্লাস শেষ হোক। ক্লাস শেষে বেরিয়ে আসি নিরুলতা। সামনে এসে পথ আটকায় ইমন। উদাস ভঙ্গিতে নিরুলতা জিজ্ঞেস করে, কিছু বলবেন? পিছন থেকে সজীব বলে, তখন আমার বন্ধুকে থাপ্পড় মারার জন্য এখন সরি বলবেন। সরি বলবো কেন? থাপ্পড় মেরেছি, বেশ করেছি।